নিউজটা শুরু করার আগে একটা প্রশ্ন। ব্রাজিলের মিডফিল্ডে যদি আজই বড় কোনো ম্যাচ হয়, যদি আজই ফাইনাল খেলতে নামতে হয়, তাহলে সেই মিডফিল্ডের নাম্বার 1 ভরসার নামটা কে হবেন? উত্তরটা জানতে আপনাকে পুরো ভিডিওটা দেখতেই হবে, কারণ এই ভিডিওতে আমরা শুধু ক্যাসেমেরোর বর্তমান দাপটি নয়, বরং 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের মিডফিল্ডের ভবিষ্যৎ চিত্রটা একদম পরিষ্কার করে বোঝার চেষ্টা করব, যেখানে উঠে আসবে আরেকটি গুরুত্বপূর্ণ নাম, ডগলাস লুইজ। ক্যাসেমেরো এমন একজন ফুটবলার যাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ তিনি নিজেই নিজের পরিচয়। বর্তমান সময়ে ব্রাজিল জাতীয় দলের মিডফিল্ড বলুন কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ড বলুন, ক্যাসেমেরো মানেই ভরসা, ক্যাসেমেরো মানেই স্থিরতা, ক্যাসেমেরো মানেই ম্যাচ কন্ট্রোল। এমন একজন মিডফিল্ডের যাকে একাদশে না রেখে কোচ যদি দল সাজাতে যায়, তাহলে সেই একাদশটাই অসম্পূর্ণ থেকে যায়। তিনি শুধু ডিফেন্সিভ কাজেই সীমাবদ্ধ নন, বরং যে কোনো মুহূর্তে মিডফিল্ড থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। আর ঠিক সেটাই আমরা গতকাল চোখের সামনে দেখেছি। ম্যানচেস্টার ইউনাইটেড যখন ফুলহ্যামের বিপক্ষে মাঠে নেমেছিল, তখন ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল ক্যাসেমেরো আজ আলাদা কিছু করতে যাচ্ছেন। ম্যাচের 19 মিনিটেই ব্রুনো ফার্নান্ডেজের নেওয়া একটি শর্ট ফ্রি কিক থেকে ডি বক্সের ভেতরে দুর্দান্ত টাইমিংয়ে লাফিয়ে উঠে প্রতিপক্ষের লম্বা লম্বা ডিফেন্ডারদের ওপর দিয়ে মাথা ছুঁয়ে বল জালে জড়িয়ে দেন ক্যাসেমেরো। এখন একটু ভাবুন, 33 বছর বয়সী প্রায় 34 ছুঁই একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি সাধারণত মাঠের গভীরে খেলে থাকেন, তিনি প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে এভাবে হেড করে গোল করছেন। এটা কি সাধারণ কোনো ঘটনা? একদমই না। এই গোলটাই প্রমাণ করে দেয় বয়স শুধু একটা সংখ্যা, ক্লাস থাকলে সেটার কোনো সীমা নেই। কিন্তু ক্যাসেমেরো এখানেই থেমে যাননি। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রায় 57 মিনিটের দিকে আবারও নিজের প্রভাব দেখান তিনি। ম্যাথিউস কুনহা, যিনি ক্লাব সতীর্থ তো বটেই, জাতীয় দলেরও সতীর্থ, তাকে দিয়ে গোল করানোর পেছনেও ছিল ক্যাসেমেরোর অসাধারণ থ্রুপাস। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও একজন পিওর প্লেমেকারের মতো লাইন ব্রেকিং পাস, যেটা সরাসরি কুনহার কায়ে গিয়ে পড়ে এবং সেখান থেকে আসে ইউনাইটেডের আরেকটি গুরুত্বপূর্ণ গোল। এই একটি মুহূর্তই দেখিয়ে দেয় ক্যাসেমেরো শুধুই বল কেড়ে নেওয়া বা ডিফেন্স শিল্ড দেওয়ার খেলোয়াড় নন, বরং প্রয়োজনে তিনি আক্রমণের সূচনাও করতে পারেন। এই ম্যাচে ক্যাসেমেরো মোট 75 মিনিট মাঠে ছিলেন, করলেন একটি গোল, একটি অ্যাসিস্ট। ম্যাচ শেষে অনেক জায়গায় তার রেটিং উঠে যায় 8.7 থেকে 8.8-এর কাছাকাছি। শুধু তাই নয়, তিনি একটি বিগ চান্স ক্রিয়েট করেছেন, একাধিক গ্রাউন্ড ডুয়েলে জয় পেয়েছেন, 3টি সফল ট্যাকেল করেছেন, সব মিলিয়ে একটা কমপ্লিট মিডফিল্ড পারফরম্যান্স। অবাক করার বিষয় হচ্ছে, সর্বশেষ 3টি ম্যাচের মধ্যে 2টিতেই ক্যাসেমেরো নির্বাচিত হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। শুরুতে যেই ক্যাসেমেরোকে নিয়ে সমালোচনা হচ্ছিল, বলা হচ্ছিল তিনি ফুরিয়ে যাচ্ছেন, সেই ক্যাসেমেরোই এখন আবার প্রমাণ করছেন কেন তিনি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের অবিচ্ছেদ্য অংশ ছিলেন, কেন তিনি 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের মূল স্তম্ভ ছিলেন। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় প্রশ্ন হচ্ছে, ক্যাসেমেরো থাকবেন তো? কারণ মৌসুম শেষে তার চুক্তির বিষয়টি এখনও পরিষ্কার নয়। নতুন করে কোনো অফারের খবরও সামনে আসেনি, তবে সাম্প্রতিক পারফরম্যান্স দেখে ইউনাইটেড বোর্ড, কোচিং স্টাফ এবং সমর্থকদের বড় একটা অংশই এখন ভাবছে ক্যাসেমেরোকে অন্তত আরেকটি মৌসুম ধরে রাখা উচিত। কারণ এই ফর্মে থাকা ক্যাসেমেরো শুধু ইউনাইটেডের জন্যই নয়, বরং 2026 বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলের জন্য বিশাল এক আশীর্বাদ। ব্রাজিলের ইতিহাসের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডারদের তালিকা করলে ক্যাসেমেরো নিঃসন্দেহে সবার প্রথম সারিতে থাকবেন। আর সেই অভিজ্ঞতা এবং মানসিক দৃঢ়তা নিয়ে 2026 বিশ্বকাপে তিনি হতে পারেন মিডফিল্ডের প্রাণ ভুমরা। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ নামের দিকে, ডগলাস লুইজ। একটা সময়ে অ্যাস্টন ভিলার হয়েকেই ডগলাস লুইজ গোল করতেন, অ্যাসিস্ট করতেন, মিডফিল্ড থেকে পুরো ম্যাচের ছন্দ নিয়ন্ত্রণ করতেন। সেই খেলোয়াড়টাই যখন জুভেন্টাসে পাড়ি জমালেন, তখন যেন নিজের ছায়াকেই হারিয়ে ফেললেন। ইনজুরি, অনিয়মিত খেলার সুযোগ, ফর্মের ওঠানামা, সব মিলিয়ে জুভেন্টাস অধ্যায়টা ছিল তার জন্য হতাশার। শেষ পর্যন্ত লোনে আবার ফিরে এলেন অ্যাস্টন ভিলায়, আর এখানেই ধীরে ধীরে আবার নিজের পুরনো চেহারাটা ফিরে পাচ্ছেন। গত ম্যাচে অ্যাস্টন ভিলা ব্রেন্টফোর্ডের বিপক্ষে হেরে গেলেও ডগলাস লুইজের ব্যক্তিগত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। কোনো গোল নেই, কোনো অ্যাসিস্ট নেই, তারপরেও ম্যাচ শেষে তার রেটিং ছিল 8.0। পুরো 90 মিনিট মাঠে থেকে তিনি বল স্পর্শ করেছেন 97 বার, আর এই 97 টাচ থেকেই তিনি তৈরি করেছেন 5টি সুযোগ। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের কাছ থেকে 5টি চান্স ক্রিয়েশন, এটা সহজ কোনো ব্যাপার না। মূলত তিনি একজন হোল্ডিং বা ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও এই ম্যাচে তাকে দেখা গেছে বক্স টু বক্স মিডফিল্ডারের মতো দৌড়াতে,
আক্রমণ ও রক্ষণ দুই দিকেই অবদান রাখতে। তার হিট ম্যাপ দেখলেই বোঝা যায় তিনি পুরো মাঠ জুড়ে কাজ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাজিল জাতীয় দলে ডগলাস লুইজের সম্ভাবনা কতটা? বাস্তবতা হলো ব্রাজিলের মিডফিল্ডে এই মুহূর্তে ব্যাকআপের বড় সংকট রয়েছে। ক্যাসেমেরোর কোনো পারফেক্ট রিপ্লেসমেন্ট এখনও নেই। আন্দ্রে সান্তোসকে ভবিষ্যতের সম্ভাবনা হিসেবে দেখা হলেও তিনি এখনও ক্যাসেমেরোর লেভেলে পৌঁছাননি। আবার ব্রুনো গুইমারেজ ক্লাব ফুটবলে ডিপ লাইন প্লেমেকার হলেও জাতীয় দলে তাকে অনেক সময় একটু অ্যাডভান্সড রোলে খেলানো হয়, যার ফলে তারও কোনো ক্লিয়ার রিপ্লেসমেন্ট চোখে পড়ে না। এই জায়গাতেই ডগলাস লুইজের নামটা সামনে আসে, কারণ তিনি একই সাথে ডিফেন্স সামলাতে পারেন, আবার আক্রমণেও অবদান রাখতে পারেন। গত মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে তার 10 গোল এবং 10 অ্যাসিস্টের পরিসংখ্যানই প্রমাণ করে তিনি শুধু রক্ষণভাগের খেলোয়াড় নন। এখন যদি তিনি মার্চে ব্রাজিল স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত এই ফর্মটা ধরে রাখতে পারেন, তাহলে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে 2026 বিশ্বকাপের আগে ব্রাজিলের মিডফিল্ডে যে নামগুলো সবচেয়ে বেশি আলোচনায় থাকবে সেগুলো হলো ক্যাসেমেরো, ব্রুনো গুইমারেজ, আন্দ্রে সান্তোস এবং সম্ভাব্যভাবে ডগলাস লুইজ। এর সাথে লুকাস পাকেতা বা গার্সনের মতো নামও আলোচনায় থাকতে পারে। তবে অভিজ্ঞতা, ফর্ম আর ম্যাচ ইম্প্যাক্ট, এই তিনটে বিষয় মিলিয়ে বলা যায় ক্যাসেমেরো এখনও ব্রাজিলের নাম্বার 1 মিডফিল্ডার, আর ডগলাস লুইজ হতে পারেন তার পাশের গুরুত্বপূর্ণ ব্যাকআপ বা বিকল্প। এখন আপনারা কি মনে করেন, ডগলাস লুইজ কি সত্যিই ব্রাজিল জাতীয় দলে ফেরার যোগ্য? ক্যাসেমেরো কি 2026 বিশ্বকাপে আবারও নিজের ক্লাস প্রমাণ করতে পারবেন? মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে।